ওয়াও 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 ওয়াট এ শট ভাই, কেমনে সম্ভব হলো? রাখি আল্লাহ মারেকে। আলহামদুলিল্লাহ এক অদ্ভুত খেলা ঘটে গেছে। তো এই নিউজটা আপনাদের কাছ থেকে মিস করাতে চাচ্ছি না আমি। 12 বছর পর একটা গুরুত্বপূর্ণ কাজ করলো, তার একটা তালিকা প্রকাশ হয়েছে, নজিরবিহীন ইঙ্গিত। প্রিয় দর্শক, আজকে এই মাত্র ডক্টর পিনাকি ভট্টাচার্য তার ভিডিওতে প্রকাশ করেছেন ভারত কেন বাংলাদেশের চিরশত্রু, এবং সেই চিরশত্রুর পরিকল্পনায় ফাঁদে পা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আর সেই কারণে বিএনপি হবে একটি স্বৈরাচারী সরকার, যে সরকার হয়েছিল শেখ হাসিনা। আপনাদেরকে বলদ বানানো ঠিক হাসিনা যেভাবে বলদ বানিয়েছে, ভারত যেভাবে আপনাদেরকে বলদ বানিয়েছে, ওয়াটা ঠিক একইভাবে আপনাদেরকে বলদ বানাচ্ছে। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর উপর হামলার ঘটনায় জাতীয় পার্টির যে চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী গ্রেপ্তার করেছে পুলিশ। জাতীয় পার্টির আর কিছু করার থাকছে না, জাতীয় পার্টি শেষ হয়ে যাচ্ছে। জাতীয় পার্টির ইতিহাস সম্ভবত এখানেই সমাপনের দিকে। জিএম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান গ্রেফতার। প্রিয় দর্শক, এই খুনির পরিচয়টা একটু আপনাদেরকে করিয়ে দিচ্ছি। জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক এমপি জিএম কাদের গ্রেফতার, রংপুর শহর থেকে গ্রেফতার করে পুলিশ। আরে হাসনাত আব্দুল্লাহদেরকে না বুকে আলিঙ্গন করে রাখতে হবে, বুকে সামলায় রাখতে হবে, বুকের মধ্যে ধৈর্য রাখতে হবে, যেন কেউ আঘাত করতে না পারে। চট্টগ্রামের সেই চিন্ময় দাসের খবর আছে, তাকে কেন্দ্র করে তার সমর্থকরা আদালত চত্বরে একজন আইনজীবীকে যেভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে, এখন তার খেসারত দিতে হবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। চট্টগ্রামের সেই চিন্ময় দাসের খবর আছে, তাকে কেন্দ্র করে তার সমর্থকরা যে পরিমাণ অধ্যত্ত দেখিয়েছে, আদালত চত্বরে একজন আইনজীবীকে যেভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে, এখন তার খেসারত দিতে হবে। চিন্ময় দাসকে কেন্দ্র করে শুধু বাংলাদেশে তার সমর্থকরা না, বাংলাদেশের বাইরে ভারতে যে পরিমাণ রিয়াকশন দেখানো হয়েছে, যে পরিমাণ প্রতিক্রিয়া দেখানো হয়েছে, অকল্পনীয়। ভারতের ওয়াকফ ওই যে আইনকে নিয়ে বাংলাদেশ তেমন কোনো প্রতিক্রিয়াই দেখানো হয়নি, অথচ তারা চিন্ময় বাংলাদেশের নাগরিক, তাকে কেন্দ্র করে তারা যে রিয়াকশন দেখিয়েছে, এখন দেখা যাচ্ছে যে একটার পর একটা মামলায় জড়াচ্ছে চিন্ময় দাস। এখন আলিফ হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হচ্ছে। খবরে বলা হচ্ছে কারাগারে আটক সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে চট্টগ্রাম আদালতের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার চট্টগ্রামের ষষ্ঠ মহানগর হাকিম এস.এম. আলাউদ্দিন ভার্চুয়াল শুনানি শেষে এই আদেশ দেন। এর আগে রবিবার আইনজীবী আলিফ হত্যা, পুলিশের কাজে বাধা দান, আইনজীবী ও বিচার প্রার্থীদের উপর হামলা সহ 4 মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার দেখানোর জন্য সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তা আদালতে আবেদন করেন। এর মধ্যে সোমবার আইনজীবী আলিফ হত্যা মামলাটি ভার্চুয়ালি শুনানি শেষে শোন অ্যারেস্ট দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত। বাকি 3 মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে শোন অ্যারেস্ট দেখানোর আবেদনের উপর শুনানি মঙ্গলবার ভার্চুয়ালি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ মফিজুল হক ভুইয়া বাংলা ট্রিবিউনকে বলছেন, চিন্ময় কৃষ্ণ দাসকে 4টি মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য মামলা তদন্ত কর্মকর্তারা রবিবার আদালতে আবেদন করেন। আদালত আজ সোমবার আইনজীবী আলিফ হত্যা মামলায় ভার্চুয়াল শুনানি শেষে চিন্ময় কৃষ্ণ দাসকে শোন অ্যারেস্ট দেখানোর আদেশ দিয়েছেন। বাকি 3 মামলায় শোন অ্যারেস্ট দেখানোর আবেদনের উপর মঙ্গলবার শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নগর পুলিশের অতিরিক্ত কমিশনার মফিজউদ্দিন বলছেন যে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। সোমবার ভার্চুয়াল শুনানি শেষে আদালত এই আদেশ দেন। গত বছরের 25 অক্টোবর চিন্ময় কৃষ্ণ দাসের নেতৃত্বে সনাতন সম্প্রদায়ের একটি বড় সমাবেশ অনুষ্ঠিত হয়, সেখানে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ ওঠে। এর কয়েকদিন পরে 31 অক্টোবর তার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলা হয়। এই মামলায় আরো 18 জনকে আসামি করা হয়। রাষ্ট্রদ্রোহের সেই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে 25 নভেম্বর ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরদিন তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন চট্টগ্রাম আদালত। সেদিনই চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী ওই আদেশের বিরুদ্ধে ডিভিশন চেয়ে জামিন আবেদন করেছিলেন। তার জামিন ঘিরে সংঘর্ষে জড়ান ভক্তরা, তাদের সংঘর্ষে নিহত হন। সংঘর্ষ হয়নি, একতরফা ভাবে কোপানো হয় সাইফুল ইসলাম আলিফকে। তাকে পিটিয়ে এবং কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। আইনজীবী সাইফুলকে পিটিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় তার বাবা জামাল উদ্দিন বাদী হয়ে 31 জনের নাম উল্লেখ করে কোতোয়ালি থানায় মামলা করেন। যাই হোক, এই ঘটনাটা অনেক দূর যাবে। চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি যে সহসায় হচ্ছে না, এটা মোটামুটি পরিষ্কার দর্শক। আপনি আওয়ামী লীগের হইতে পারেন, আপনি জামাতের হইতে পারেন, আপনি বিএনপির হইতে পারেন, আপনি যে দলেরই হন না কেন, আপনি এনসিপিরও হইতে পারেন,
সেটা অন্য ব্যাপার, কিন্তু হাসনাত আব্দুল্লাহ ওকে, ও জুলাই গণ অভ্যুত্থানের হিরো। এরা যারা আছে যে জুলাই গণ অভ্যুত্থানের সাথে যারা জড়িত ছিল, সামনে ছিল, ওরা তো জীবন্ত শহীদ, ওরা তো মারা যাইতে পারতো ভাই। ওদের গায়ে হাত তোলা এটা কি মেনে নেওয়া হবে? না, এটা তো মাইনা নিলে হাইরাই গেলেন আপনারা। এটার বিচার, কঠিন বিচার হইতে হবে। কঠিন বিচার না হইলে ভাই আবার সামনে বড় বিপদ আছে, দেখবেন আরো বড় বিপদ। এটা তো ট্রেলার, মুভি আসবে, পরে মুভি আসবে। আবার উনি মানে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী, উনি দাবি করেন, উনি কিন্তু আবার অডিও বার্তা দিছে, আবার বইলা দিছে, আমি যদি আর হুকুম নাও দিতে পারি, যে যেখানে আসো ওইখানেই ঝাঁপায়া পড়ো। মানে ঝাঁপায়া পড়ার জন্য বলছে। কাকে বলছে? তাকে বলছে, আওয়ামী লীগকে বলছে, যুব লীগকে বলছে, ছাত্রলীগকে বলছে, কিশোর লীগকে বলছে, রাসেল লীগকে বলছে। ভাই লীগের তো অভাব নাই, সবাইকে তো এই হুকুমটা দিছে যে ঝাঁপায়া পড়ো। তার মানে কি, যারা আওয়ামী লীগ করবেন তারাই তো আসামি হবেন। এখন কত বড় বিপদে ফেলছে খেয়াল করছেন? যে তোমরা ঝাঁপায়া পড়ো, যে যেখানে আসো। উনি তো নিরাপদে, বাকিগুলো তো সব নিরাপদে ভাই। যার 300 বাড়ি, ও তো বৈশা বৈশা কামাইতেছে আর খাইতেছে, লন্ডনে পার্টি কইরা বেড়াইতেছে। আর আপনাদেরকে বলছে ঝাঁপায়া পড়তে। এখন আপনারা যে যেখানে আছেন ঝাঁপায়া পড়বেন। 10 জন 12 জন ঝাঁপায়া পড়ছেন, দেখেন 54 জন ধরা খাইছে। আরো ধরা খাবে এই মামলায়, আরো ধরা খাবে। কারণ কি জানেন, জাহাঙ্গীর যে হুকুমটা দিছে দাউদ ইব্রাহিমের মতো, ওই হুকুমের আসামি তো এই জাহাঙ্গীরের বাহিনী তো এরা, বুঝছেন না? এই জাহাঙ্গীরের সাথে যাকে যাকে দেখা গেছে অতীতে, এই ছবি দেখে দেখা, ভিডিও দেখে দেখা, সবগুলাই তো আসামি হবে। বুঝতে পারছেন আপনারা? যারা আওয়ামী লীগ করেন কত বড় বিপদে ফেলছে। যারা অন্যায় করছেন তাদের বিচার হবে, কিন্তু আপনারা নতুন ভাবে কেন অন্যায়ের সাথে আবার জড়িত হচ্ছেন? কার উপরে জুলুম করতে যাচ্ছেন? কার উপরে অ্যাটাক করছেন? খেয়াল করছেন? হাসনাত আব্দুল্লাহ হচ্ছে জুলাই অভ্যুত্থানের বীর সৈনিক। তো তার গায়ে টোকা দিয়া হজম করতে পারবেন? পারবেন না। হ্যাঁ, গোপনে মাইরা ফেলতে পারবেন, এটা করতে পারবেন, এছাড়া আর কি করতে পারবেন? কিন্তু ও যতক্ষণ জীবিত আছে, ওরে বুঝছেন, মাথা নোয়াইতে পারবেন না, মাথা নোয়াইতে পারবেন না। আর আপনারাও ভাই গেছেন ওই গাজীপুরে, ওইখানে কৃষি বিশ্ববিদ্যালয়, এই আপনি একটা গাড়ি নিয়ে যাবেন? আপনাদের আগে পিছিয়ে গাড়ি কই? আগে পিছিয়ে আরো 4টা গাড়ি থাকা উচিত। তো ও আপনারা মনে করেন মানুষে বলবে যে এত টাকা পাইলো কই? আরে ওইগুলো বাদ দেন, কই থেকে টাকা পাইলো, টাকার হিসাব পরে। কিন্তু টাকা মারতেছেন কিনা, টাকা অপচয় করতেছেন কিনা, সেটার হিসাব ঠিক থাকলেই হবে। টাকা করতে গিয়ে আসলে জানেন না, রাজনীতির টাকা ভূতে যোগায়, ভূতে, ওই ভূত দেয় টাকা। টাকার হিসাব দেওয়ার দরকার নাই, আগে পিছে লোক লস্কর নিয়ে চলাফেরা করবেন। আপনাদের পিছনে কি শুধু আওয়ামী লীগই লাগছে, আর কেউ নাই? বাংলাদেশে এই সুশীল সমাজ সারাক্ষণই তো ইউটিউবে আইসা, ফেসবুকে আইসা আপনাদেরকে ধুলাই করতেছে। ওরা হয়তো 10-12 জন আপনাদের গাড়িতে হামলা করছে, কাজ ভাঙছে, আপনি এখানে ব্যথা পাইছেন, কিন্তু সারাক্ষণই তো ভাই ফেসবুকে আর ইউটিউবে আইসা আপনাদের চরিত্র হনন করতেছে। আপনারা ঘুষ খাচ্ছেন, আপনারা তদবির ব্যবসা করতেছেন, আপনাদের নামে প্রচুর কথা, যার সত্য না, যার কোনো প্রমাণ নাই, এই ধরনের কথাবার্তা অহরহ বলতেছে। আর এই কথাগুলো শোনার পর ওই যে যারা হামলা করছে ওদের মধ্যে উৎসাহ পাইছে। আরে বাংলাদেশের সুশীল সমাজই তো আমাদের পক্ষে, তাইলে আমরা কেন রাস্তায় নামবো না? ওরা বুঝছেন ওই উৎসাহ পাইতেছে। আর উনি তো বলতেছে, ওদিকটা জাহাঙ্গীর বলছে, এবং আওয়ামী লীগের যারা আছে সবাই এই কিন্তু একই বাণী, ঝাঁপায়া পড়ো, ঝাঁপায়া পড়ো। ওরা কিন্তু এসিতে বসে আপনাদেরকে বলতেছে রোদ্রের মধ্যে ঝাঁপায়া পড়তে। এই চৈত মাসে রোদ নিয়ে মাথায় নিয়ে ঝাঁপায়া পড়বেন আর মামলা মোকদ্দমা খাবেন। এখন যে বলবেন ভাই কেন এইসব মামলা দিতেছে, অন্যায় করছে যে তার বিরুদ্ধে মামলা দেন, কিন্তু এই সিস্টেমটা তো শিখাই দিয়ে গেছে শেখ হাসিনা। হ্যাঁ, একটা অপরাধ হইলে ওর সাথে 200 লোককে জড়ায় দাও, ওই আইনই তো আপনাদেরকে ফাঁসাইতেছে। শেখ হাসিনা তৈরি আইনে আজকে আপনারা আসামি, বুঝতে পারছেন? নিজের বিপদ নিজের দায়িকা আইনেন না। বঙ্গবন্ধু বলছিল রিয়েলিটি মাইনা নিতে, ওই রিয়েলিটিটা মাইনা দেন। দেশের পরিবর্তন হয়েছে ভাই, দেশের পরিবর্তন হয়েছে। আগে ওই সিস্টেম চলবে না। আপনারা রাজনীতিবিদরা যত রঙে, যত ঢঙ্গে, যত রকম ভাবে, এই যে বুদ্ধিজীবীরা যত ভাবে অপমান করেন না কেন, ছোট করতে চান না কেন, ছোট হবে না। জুলাই গণ অভ্যুত্থানের সাথে যারা জড়িত ছিল তাদের মাথা উঁচু থাকবে। হাসনাত আব্দুল্লাহ শুধু সন্ত্রাসীদের টার্গেট না, বিদেশি কিছু মিডিয়ারও টার্গেট। এখন যদি এই নতুন সূর্যকে আমরা আলিঙ্গন না করতে পারি ভাই, আগামী 100 বছরও পারুম না। আরে হাসনাত আব্দুল্লাহদেরকে না বুকে আলিঙ্গন করে রাখতে হবে, বুকে সামলায় রাখতে হবে, বুকের মধ্যে ধৈর্য রাখতে হবে, যেন কেউ আঘাত করতে না পারে। এই কথাটাই বলছে পিনাকি ভট্টাচার্য আজকে, যে আমি যদি বাংলাদেশে থাকতাম হাসনাত আব্দুল্লাহদেরকে বুকে আগলায় রাখতাম। 12 বছর পর হেফাজত একটা গুরুত্বপূর্ণ কাজ করলো, তার একটা তালিকা প্রকাশ করেছে 5 মে 2013 সালের ঘটনায়। 13 সাল, 13 আর 10, 23 আর 2, 25। এর মানে 12 বছর পর তারা তালিকা প্রকাশ করেন। তো এই 12 বছর কেন তালিকা প্রকাশ করতে পারলো না, এই প্রশ্নটা সামনে আসছে। এই খসড়া তালিকা আগে কেন করতে পারেনি? এটা স্পষ্ট যে আওয়ামী লীগের ভয় করতে পারেনি। এক আদিলুর রহমান 63 জন বলেই জেল খাটতে হয়েছে। আর যদি 93 জনের তালিকা প্রকাশ করতো তাহলে হেফাজত এদের ধরতো নিশ্চিত হাসিনা। হাসিনা ভয়ে এটা প্রকাশ করতে পারেনি।
এটা স্পষ্ট। হেফাজত ইসলাম সূত্রে তথ্য জানা গেছে, হেফাজত ইসলামের জনসংযোগের দায়িত্বে থাকা কেফায়েতুল্লাহ আজহারী তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান 93 জন তালিকা প্রাথমিক তথ্য, কাজ চলছে, এই সংখ্যা আরো বাড়তে পারে। নানান সমালোচনা হচ্ছে যে তালিকা কেন তারা প্রকাশ করেনি। মানে দেশের এমন একটা অবস্থা ছিল যে এই মৃত্যুর লাশের তালিকা, মৃত্যুবরণ আপনাকে হত্যা করা হয়েছে এটাও আপনি বলতে পারবেন না, জানাজা পড়ার অধিকারও ছিল না, এরকম একটা জাহিলিয়াত ছিল হাসিনা আমল। আর এই জাহিলি আওয়ামী লীগকে আপনি নিষিদ্ধ চাইবেন না, আপনার ইমান আছে? যে আওয়ামী লীগকে নিষিদ্ধ চাইবেন তার ইমান ঠিক আছে কিনা এই প্রশ্ন তোলা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচলিত ছিল সেদিন রাতের আধারে হাজারের বেশি নিহত হয়েছে। তবে ওই জসিমউদ্দিন রহমানই আছে না, এদের গ্রুপটা বিভিন্ন ভিডিও টিডিও এডিট করে তখন প্রচার করতে 5,000 6,000 লাশ পুড়িয়ে ফেলেছে, নানান উদ্ভট কথাবার্তা প্রচার করতে। এই রহমানি গ্রুপ, লালবাগ মাদ্রাসা যেত এই রহমানিরা, তখন তারা জঙ্গি ছিল, এখন ভালো হয়ে গিয়েছে, ধন্যবাদ। সেদিন রাতের আধারে বেশি নিহত। তবে এই ঘটনায় বেসরকারিভাবে কাজ করা প্রতিষ্ঠান অধিকার 2024 সালের 19 আগস্ট তাদের ফেসবুকে 61 জন নাম পরিচয় প্রকাশ করে। অন্যদিকে 2 মে এখন এই অধিকার বা কোনো একটা মানবাধিকার সংগঠন তাদের তথ্যপত্র যাচাই বাছাই সীমাবদ্ধতা থাকতে পারে এবং পদ্ধতিগত জটিলতার কারণেও সবার নাম নাও আসতে পারে, যেটা হেফাজতের নিজস্ব তালিকায় এসেছে। অন্যদিকে গত 2 মে প্রধান উপদেষ্টা উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তার অভিজ্ঞতা তুলে ধরেছেন। তিনি উল্লেখ করেন, এই ঘটনায় কতজন নিহত ছিল তা নিয়ে গোটা বিশ্ব বিভ্রান্ত। তখন তিনি এবং মার্ক ডামেট তৎকালীন বিবিসি ঢাকা প্রতিনিধি মিলে 2 সপ্তাহ ধরে মাঠে কাজ করেন। তাদের অনুসন্ধানে দেখা যায় 506 মে সহিংসতা অন্তত 58 জন নিহত হয়, যার মধ্যে 7 জন ছিল নিরাপত্তা বাহিনীর সদস্য। এখন 58 জন 7 জন নিরাপত্তা বাহিনী মারামারি হয়েছিল আর 58 জন নিহত হয়েছিল। এই তথ্য কিন্তু বিবিসি বাংলা কখনো প্রকাশ করতে পারেনি। এর মানে কতটা ভয়ঙ্কর রাজ্য ছিল বাংলাদেশ। 2013 সালে 5 মে শাপলা চত্বরে অবস্থান নিয়েছিল কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজত ইসলাম বাংলাদেশ। যাই হোক দর্শক, অবশেষে একটা যুগান্তকারী ঘটনাই বলবো যে প্রাথমিক একটা তালিকা পাওয়া গেলে হেফাজত এই কাজটা করতে পারলো, এটা হেফাজতের একটা অর্জন এবং এতদিন হাসিনার ভয় করতে পারেনি, এটা প্রমাণিত হলো। আর জামাত শিবিরের উচিত হেফাজতের গণহত্যার বিচার যেরকম চাওয়া, ঠিক তদ্রুপ 28 ফেব্রুয়ারি গণহত্যার বিচার চাওয়া, 28 ফেব্রুয়ারি তালিকা প্রকাশ করা, এটা নিয়ে নাড়াচাড়া দিতে হবে। আল্লামা সাঈদী আমাদের অহংকার, আমাদের অনুভূতি, তার রিলেটেড প্রত্যেকটা বিষয়কে পলিটিক্যাল ইম্পর্টেন্স দিতে হবে। আমাদের নেতৃত্বের প্রতি আমাদের আস্থা আছে, বিশ্বাস আছে। ইনশাল্লাহ মৃত্যুর আগের দিন পর্যন্ত আমরা তার প্রতি আমাদের এই আস্থা বিশ্বাস এবং মৃত্যুর পরেও তার প্রতি আমাদের আস্থা বিশ্বাস ইনশাল্লাহ থাকবে। আপনাদের মনে আছে এই ডায়লগ? মৃত্যুর আগেও আছে, মৃত্যুর পরেও আছে, বলছে না? এখন এই শাহ আলম বলছে মৃত্যুর পরেও আছে, ক্ষমতায় থাকলেও আছে, ক্ষমতার পরেও আছে। সালমান রহমান সে কিন্তু এই কথা বলে নাই মৃত্যুর আগেও আছে পরেও আছে। আনিসুল হক কিন্তু এই কথা বলে নাই মৃত্যুর আগেও আছে পরেও আছে, এটা কিন্তু বলে নাই। কেন বলে নাই জানেন? ওদের তো একটু লেখাপড়া আছে, ওরা তো কোনোদিন বেশ্যাবৃত্তি করে নাই, ওরা এই কথা বলতে যাবে না। ওরা চিন্তা করে যে কথা বললে মানুষ আমাদের জুতা মারবে। কিন্তু শাহ আলমের মতো বেশ্যার এই কথা বলতে তো কোনো অসুবিধা নাই। হাসিনা শাহ আলমকে গাড়িতে করে নিয়ে যায় না, প্লেনে করে নিয়ে যায় না, কিন্তু একটা কাজ করেছে। যেই মুহূর্তে হাসিনা যাওয়ার প্ল্যান করেছে আগস্টের 2 তারিখে, শাহ আলম এবং শাহ আলমের পুরো পরিবার ক্যান্টনমেন্টে ওয়াকারের হেফাজতে ছিল। দর্শকবৃন্দ, কার হেফাজতে ছিল? জেনারেল ওয়াকারের হেফাজতে ছিল। কে? শাহ আলম, শাহ আলমের পুরো পরিবার ওয়াকারের হেফাজতে ছিল। ওয়াকার কেন ওয়াকারের হেফাজতে থাকবে? আপনাদের মনে আছে মিতুর সংযুক্ত আরব আমিরাতে মামলা হয়েছিল, মিতুর জামাই পুতুল রানী সাহার জামাই মিতুর, ওখানে তার ফাইন হয়েছিল হাসিনার, কোন রকম মাপছে যান ছুটিয়েছে যাতে কারাবরণ করতে না হয়। ওখানে বন্ড দিয়েছিল, ফাইন হয়েছিল কয়েক হাজার কোটি টাকা। শাহ আলমকে ব্যাংকের লোন দিয়ে গোল্ড রিফাইনারির নামে তাকে 4,500 কোটি টাকা লোন দিয়েছিল হাসিনা। আপনারা কি জানেন এই লোনের সময় সব দাস খত যা কিছু এবং রিকমেন্ডেশনের সাথে জেনারেল তারেক সিদ্দিকী এবং শাহ আলম অঙ্গাঙ্গী ভাবে জড়িত ছিল। তো শাহ আলম যদি বলে মৃত্যুর আগেও আছি, মৃত্যুর পরেও আছি, ক্ষমতায় থাকলেও আছি, ক্ষমতার পরেও আছি, হাসিনা ক্ষমতায় নাই, শাহ আলম আছে। কার বদলতে আছে? ওয়াকারের বদলতে আছে। আনবির সানবির এবং বউ বাচ্চা কাচ্চা এখন পর্যন্ত হেফাজতে কেন আছে? ওয়াকারের জন্য। প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি। ফিরে আসছি আগামী দিনে অন্য কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।